এই অন্ধ ছেলেটা 21 বছর ধরে এই জঙ্গলে আটকা পড়ে আছে। ছোটবেলায় সে তার মায়ের সাথে এই জঙ্গলে এসেছিল, তবে তার মা হঠাৎ করেই তাকে এই জঙ্গলে রেখে এখান থেকে চলে গেছে। তবে এই জঙ্গলে কোনো একটা রহস্য তো অবশ্যই আছে। এই ছেলেটা যা খাবার খেত বা যা শিকার করত তার একটা নির্দিষ্ট অংশ সে প্রত্যেক দিনই এই জঙ্গলে দিত, আর সে যদি কোনোদিন এই জঙ্গলে খাবার দিতে না পারতো তাহলে এই জঙ্গলটা অনেক বেশি ভয়ঙ্কর হয়ে উঠতো। কিন্তু আসলে এই জঙ্গলের রহস্যটা কি, আর তার মা কেনই বা তাকে ছেড়ে চলে গেল এই জঙ্গলে, এই সবকিছু জানবো আমরা আজকের এই ভিডিওতে। তো আমি আর বেশি কথা না বলে সরাসরি ভিডিও শুরু করি। মুভির শুরুতেই আমরা একটা লোকের গলার আওয়াজ শুনতে পাই। সে তার ছেলেকে বলে, আমি কখনোই চাই না যে তুমি আমার এই ভয়েস নোটটা শোনো, আর তুমি যদি আমার এই ভয়েস নোটটা শুনে থাকো তার মানে তুমি অলরেডি জঙ্গলে চলে এসেছো। তোমার মা আর আমি মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা তোমাকে নিয়ে শহর থেকে এই জঙ্গলে নিয়ে আসবো, যেন তুমি জঙ্গলে নিরাপদে থাকতে পারো। তাছাড়াও আমাদের এই জঙ্গলে আসার কারণ হলো তোমার মায়ের শরীর যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে। তোমার মায়ের শরীর ধীরে ধীরে অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে। এরপরে আমরা সেই ছেলেটাকে দেখতে পাই। এই ছেলেটার নাম সোলেমন। সে কিন্তু চোখে দেখতে পেত না। সোলেমন বারান্দায় বসে তার হাতেই কয়েকটা পোকা ধরার চেষ্টা করছিল। তখনই সেখানে তার মা এসে বলে, আমাদের এখন শিকার করতে যাওয়ার সময় চলে এসেছে, অর্থাৎ তারা এখন জঙ্গলে চলে এসেছে। এটা কিন্তু সোলেমনের বাবা একদমই চাইতো না। জঙ্গলে যাওয়ার আগে সোলেমন তার কোমরে একটা দড়ি বেঁধে নেয়, আর এই দড়ির অন্য একটা অংশ তাদের বাড়িতে বাঁধা ছিল। এই দড়িটা বাঁধার কারণ ছিল যেন সোলেমন কোনো সাহায্য ছাড়াই নিজে নিজে তার ঘরে ফিরে আসতে পারে। তারা দুজনেই এবার জঙ্গলের দিকে যেতে থাকে। আমরা দেখতে পাই ছেলেটির মা অর্থাৎ নাদিয়া জঙ্গলের মধ্যে অনেক ফাঁদ পেতেছিল, আর এই ফাঁদে যে সকল জন্তু জানোয়ার ধরা পড়তো তাদের খেয়েই মূলত তারা বেঁচে থাকতো। এখন জঙ্গলের মধ্যে যাওয়ার পর নাদিয়া সোলেমনের হাতে একটা স্টিক দেয়। আসলে নাদিয়া জঙ্গলে যে সমস্ত জায়গায় ফাঁদ পেতেছিল সেই সমস্ত জায়গার গাছের উপরে কয়েকটা খালি ক্যানের বোতল লাগিয়ে রেখেছিল, যেন সোলেমন সেগুলোকে ধরে বুঝতে পারে যে এখানে ফাঁদ পাতা আছে। সোলেমন যখন সেই ক্যানগুলোকে টাচ করতো তখন সে বুঝতে পারতো সে এখন ফাঁদের অনেক কাছাকাছি চলে এসেছে। এ কারণে এখন তাকে সাবধানে চলতে হবে। এখন সোলেমন তার কাছে থাকা সেই লাঠিটা দিয়ে সামনে থাকা প্রত্যেকটা ট্র্যাপ বা প্রত্যেকটা ফাঁদ চেক করে। তবে বেশিরভাগ ফাঁদই সেখানে ফাঁকা ছিল, কোনোটাতেই কোনো প্রাণী ধরা পড়েনি। তবে বেশ কিছুটা দূরের একটা ফাঁদে এখানে একটা ছাগল ধরা পড়ে, আর এই ছাগলটাই এবার তাদের খাবার হবে। ঘরে যাওয়ার পর নাদিয়া সোলেমনকে কিভাবে মাংস কাটতে হয় আর কিভাবে সেগুলোকে রাখতে হয় এই সবকিছুই শিখায়। এরপরে নাদিয়া আবারও সোলেমনকে নিয়ে জঙ্গলের দিকে যেতে থাকে, আর তাকে বলে কয়েকটা মাংসের টুকরা জঙ্গলের দিকে ছুঁড়ে মারো। সোলেমনও তখন কোনো প্রশ্ন না করে কয়েকটা মাংসের টুকরা জঙ্গলের দিকে ছুঁড়ে মারে। এর পরের দিন আমরা দেখতে পাই নাদিয়া সোলেমনকে বলছে, আজকে তোমার বাবার জন্মদিন, এই কারণে আজকে আমরা মাছ ধরতে যাব আর আমরা কেকও বানাবো। এই কথাটা শুনে সোলেমন অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর তারা মাছ ধরার জন্য যায়। অনেক লম্বা সময় পার হয়ে গেলেও তারা কোনো মাছ পায় না। সোলেমন তখন আরো কিছু মাছের চারা জোগাড় করার জন্য আশেপাশে যায়। আশেপাশে খোঁজার সময় সে সেখানে একটা লোহার চেন দেখতে পায়। এই চেনটাকে দেখে মনে হচ্ছিল সারা জঙ্গলেই হয়তো এই চেন ছড়িয়ে আছে। তখনই সেখানে নাদিয়া চলে আসে। নাদিয়াকে দেখেই সোলেমন তাকে সেই মাছের চারাগুলোকে দেখায় যেগুলোকে সে এতক্ষণ ধরেছে। এরপরে তারা ঘরে ফিরে আসে। নাদিয়া এখানে কেক বানিয়েছিল। সোলেমন তখন এই কেকের মোমবাতি ফু দিয়ে নিভিয়ে দেয় আর কিছু একটা উইশ করে। নাদিয়া তখন সোলেমনকে জিজ্ঞাসা করে, তুমি কি উইশ করেছো? সোলেমন তখন বলে, এটা আমি বলবো না, কারণ আমি বললে আমার উইশ পূরণ হবে না। এর কিছু সময় পর রাতে ঘুমানোর আগে নাদিয়া সোলেমনকে একটা ছোট্ট ছাগলের গল্প শোনায়, যে ছাগলটা একদিন তার বাসা থেকে অনেক দূরে চলে গিয়েছিল। তখনই তার সামনে একটা মনস্টার চলে এসেছিল। সেই সময় সেই ছোট্ট ছাগলটা কোনোভাবে নিজের জীবন বাঁচিয়ে আবার ঘরে ফিরে এসেছিল, আর এই ঘটনার পর থেকে সেই ছাগলটা কখনোই ঘরের বাইরে যেত না। এখন এই গল্পটা বলারও একটা কারণ ছিল, যেন সোলেমন বুঝতে পারে তার ঘরের গুরুত্ব আসলে কত বেশি। সোলেমনও যেন ঘর থেকে এমনি এমনি বের হয়ে না যায়, এই জন্যই মূলত সে এই গল্পটা তাকে বলল। এরপরে সোলেমনকে ঘুম পাড়িয়ে নাদিয়া সেই ঘর থেকে বাইরে চলে যায়। এখন কিন্তু অনেক রাত হয়ে গিয়েছিল, বাইরে ঘুটঘুটে অন্ধকার ছিল, আর আকাশে কিন্তু বিদ্যুৎও চমকাচ্ছিল। কিন্তু তারপরেও নাদিয়া সেই ঘরের বাইরে জঙ্গলের দিকে যেতে থাকে। সে সোলেমনকে সারা জীবনের মতো রেখে চলে যায়। এখন আমরা অনেক বছর পরের একটা সিন দেখতে পাই। এখন এই সোলেমন অনেক বড় হয়ে গেছে। এত বছর পার হয়ে যাওয়ার পরেও নাদিয়া এখনো ঘরে ফিরে আসেনি। সোলেমন এখন তার বেশিরভাগ সময় তার মায়ের ভয়েস নোট শুনে কাটায়। এই ভয়েস নোটে তার মা এই জঙ্গলে থাকার সকল নিয়ম কানুন বলে গিয়েছিল। এই জঙ্গলে থাকার মূলত 3টা নিয়ম ছিল। এরপরে সোলেমন সেই ক্যানগুলোর কাছে যায় বা সেই ফাঁদগুলোর কাছে যায়। এই ফাঁদগুলোর কাছে যাওয়ার পর আমরা এই জঙ্গলে থাকার 3টা নিয়ম সম্পর্কে জানতে পারি। এই 3টা নিয়ম নাদিয়া সোলেমনকে বলেছিল যেন সোলেমন নাদিয়াকে ছাড়াও এই জঙ্গলে সার্ভাইভ করতে পারে। প্রথম নিয়মটা ছিল সোলেমনকে এই জঙ্গলকে খাবার দিতে হবে, অর্থাৎ সোলেমন এই জঙ্গল থেকে যেসব জিনিস শিকার করে নিয়ে আসবে তার কিছুটা অংশ তাকে এই জঙ্গলকেই ফেরত দিতে হবে। দ্বিতীয় নিয়মটা এরকম ছিল, যখনই সোলেমনের মন খারাপ হয়ে যাবে তখনই সে সেই গানটা গাইবে যেটা সোলেমন আর তার মা একসাথে গাইতো। তৃতীয় আর সর্বশেষ নিয়মটা ছিল সোলেমন কখনোই এই দড়ি ছাড়া তার ঘরের বাইরে যাবে না, কারণ সোলেমন যদি কোনো কারণে এই দড়ি ছাড়া ঘরের বাইরে যায় তাহলে সে কোনোদিনও আর তার ঘরে ফিরে আসতে পারবে না। সোলেমন মূলত ছোটবেলা থেকেই এই প্রত্যেকটি নিয়মকেই ফলো করত। প্রতিদিনের
প্রতিদিনের মতো সে আজকেও প্রত্যেকটা ফাঁদ চেক করার জন্য যায়। আজকে একটা ফাঁদেও কোনো প্রাণী আটকা পড়েনি, তবে আজকে সে নিজের খাবার হিসেবে কোনো রকমে একটা মাছ ধরতে সক্ষম হয়। কিছু সময় পর সোলেমন একা একা বসেছিল, বসে বসে সে ভাবতে থাকে এটা কেমন জীবন সে পার করছে। তখনই সে জঙ্গলের মধ্যে থেকে লোহার চেন টেনে নিয়ে যাওয়ার মতো শব্দ শুনতে পায়। শব্দ শুনে মনে হচ্ছিল কেউ হয়তো সেই চেন টেনে টেনে কোনো একটা জায়গায় নিয়ে যাচ্ছে, তবে কোনো একটা কারণে সোলেমন সেটাকে চেক করার জন্য যায় না। ওই রাতেই ঘুমানোর সময় সোলেমন একটা ছাগলের শব্দ শুনতে পায়। শব্দ শুনে মনে হচ্ছিল সেই ছাগলটা হয়তো অনেক বেশি কষ্টে আছে। সোলেমন যখন সেটাকে চেক করতে যায় তখন সে দেখতে পায় তার ছাগলটা মারা গেছে। তবে হঠাৎ করেই আমরা দেখতে পাই সেই ছাগলটার ডেড বডিকে কেউ অনেক দ্রুত টেনে জঙ্গলের মধ্যে নিয়ে যাচ্ছে। সোলেমন ভাবতে থাকে অন্য কোনো বড় প্রাণী হয়তো সেই ছাগলটাকে মেরে দিয়েছে। পরের দিন প্রত্যেকটা দিনের মতোই সোলেমন সেই ফাঁদগুলোকে আবারও চেক করতে যায়। আজকেও প্রত্যেকটা ফাঁদ ফাঁকা ছিল। সোলেমন তখন হতাশ হয়ে সেখানে বসে পড়ে। তবে হঠাৎ করেই সে একটা গুলির শব্দ শুনতে পায়। সোলেমন যখন সেই গুলির শব্দ যেদিক থেকে আসছিল সেদিকে যায় তখন সে সেখানে একটা মৃত হরিণকে দেখতে পায়। তখনই পেছন থেকে অন্য একজন লোক চলে আসে আর তাকে বলতে থাকে এই হরিণটা আমার। এটা বলে সেই লোকটা সোলেমনের দিকে আসতে থাকে। সোলেমন তখন নিজেকে বাঁচানোর জন্য তার পকেট থেকে একটা ছুরি বের করে, তবে সেই লোকটা তখন নিজের বন্দুক দিয়ে সোলেমনের মাথায় মেরে তাকে সেখানেই অজ্ঞান করে দেয়। সোলেমনের যখন জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় সে একটা গাছের কাছে বসে আছে। সেই লোকটাই তাকে মূলত এখানে নিয়ে এসেছিল। এখন স্বাভাবিকভাবেই যেহেতু সোলেমন দেখতে পায় না, এই কারণে নিজের সেফটির জন্য মূলত সোলেমন তখন ছুরি বের করেছিল। এখন সেই লোকটা নিজের নাম হ্যাঙ্ক বলে। হ্যাঙ্ক তখন সোলেমনকে বলে আমাকে ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, তুমি আসলে কোথায় থাকো? সোলেমন তখনও তাকে ভয় পাচ্ছিল। সোলেমন তখন তাকে তার কাছ থেকে দূরে থাকতে বলে। এরপরে সোলেমন তাকে জিজ্ঞাসা করে তুমি এইখানে কিভাবে আসলে? হ্যাঙ্ক তখন বলে এই জঙ্গলে আসার সময় আমি তোমার বাসা দেখতে পেয়েছিলাম, সেখানে একটা দড়ি বাঁধা ছিল আর সেই দড়িকে ফলো করতে করতে আমি তোমার কাছে এসে পৌঁছেছি। এরপরে হ্যাঙ্ক সোলেমনকে বলে তোমার যদি ক্ষুধা লেগে থাকে আর তুমি যদি কিছু খেতে চাও তাহলে তুমি এই হরিণের মাংস খেতে পারো, তবে তার বদলে আমি আজকে তোমার বাসায় থাকতে চাই। হ্যাঙ্ক এরকমটা বলছিল কারণ কিছুক্ষণের মধ্যেই রাত হয়ে যাবে আর সে ভয় পাচ্ছিল রাতের বেলায় যদি সে জঙ্গলে থাকে তাহলে সে হারিয়ে যেতে পারে, আর তাছাড়াও বড় বড় জন্তু জানোয়ারের ভয় তো আছেই। সোলেমন তখন বেশ কিছুক্ষণ ভাবে আর তার কথা রাজি হয়ে যায়, কারণ তার ফাঁদে কোনো প্রাণী আটকা পড়েনি, তাকেও তো কিছু একটা খেতে হবে তাই না? এর কিছু সময় পর হ্যাঙ্ক সোলেমনকে তার ছুরি ফিরিয়ে দেয়। এরপর তারা সোলেমনের বাসায় চলে আসে। রাতের বেলা হ্যাঙ্ক নিজেদের জন্য ডিনার বানাতে থাকে। ডিনার বানানোর সময় সে সোলেমনের ঘরকেও ভালোভাবে চেক করে। এখানে হ্যাঙ্ক নাদিয়ার সেই স্টোরি বুকটাকে শুনতে পায় যেটাকে নাদিয়া সোলেমনকে ছোটবেলায় শোনাতো। রাতের বেলা খাবার খাওয়ার সময় হ্যাঙ্ক সোলেমনকে বলে আমি দেখলাম তোমার কাছে খাবার খাওয়ার মতো পর্যাপ্ত পরিমাণে রিসোর্স নেই, তাই সকালবেলা তুমিও আমার সাথে শহরে যেও, আমি তোমাকে একটা ভালো থাকার ব্যবস্থা করে দিব। এটা শোনার সাথে সাথেই সোলেমন তাকে সরাসরি না বলে দেয় আর তাকে বলে আমি এই জঙ্গল ছেড়ে কোথাও যাব না। খাবার খাওয়ার পর তারা দুজনেই ঘুমানোর জন্য চলে যায়। তবে মধ্যরাতে জঙ্গলের মধ্যে থেকে খুবই অদ্ভুত আর ভয়ানক শব্দ আসতে থাকে। এই শব্দটা এখানে এত বেশি জোরে হচ্ছিল যে তাদের দুজনেরই ঘুম হঠাৎ করে ভেঙে যায়। হ্যাঙ্ক তখন তার বন্দুকটা নিয়ে শব্দটা কোথা থেকে আসছে সেটা চেক দেওয়ার জন্য যায়। তবে তারা যখন বাইরে যায় ততক্ষণে শব্দটা বন্ধ হয়ে গিয়েছিল। হ্যাঙ্ক তখন আবারও ঘরে ফিরে আসে তার ফ্ল্যাশ লাইটটা নেওয়ার জন্য, কারণ সে ফ্ল্যাশ লাইট নিয়ে জঙ্গলে যেতে চাইছিল আর চেক করতে চাইছিল যে জঙ্গলে আসলে কি হচ্ছে। সোলেমন তখন হ্যাঙ্ককে এরকম করতে নিষেধ করে, তবে ততক্ষণে হ্যাঙ্ক এখান থেকে চলে গিয়েছিল। জঙ্গলের মধ্যে হ্যাঙ্ক এখানে একটা মৃত ভাল্লুক দেখতে পায়। এই ভাল্লুকটাকে দেখে মনে হচ্ছিল কিছুক্ষণ আগে কোনো একটা প্রাণী এই ভাল্লুকটাকে মেরে ফেলেছে। এখন কে এই ভাল্লুকটাকে মেরেছে এটা দেখার জন্য হ্যাঙ্ক আরো জঙ্গলের ভেতরে ঢুকে যায়। জঙ্গলের ভেতরে যাওয়ার পর সে একটা কালো অবয়ব দেখতে পায়। এই কালো অবয়বটাকে তো দেখে মানুষ মনে হচ্ছিল, কিন্তু সে আসলে কোনো মানুষ ছিল না, কারণ কোনো মানুষই এরকম বড় একটা ভাল্লুককে এত নৃশংসভাবে মেরে ফেলতে পারে না। হ্যাঙ্ক তখন সেই কালো অবয়বটাকে মেরে ফেলার জন্য তার দিকে বন্দুক তাক করে একটা গুলি করে, তবে সাথে সাথে সেই কালো অবয়বটা হ্যাঙ্কের দিকে দ্রুত তেড়ে আসতে থাকে। এটা দেখে হ্যাঙ্ক খুবই বাজেভাবে ভয় পেয়ে যায়। সে তখন দ্রুত দৌড়ে দৌড়ে ঘরে ফিরে আসে। হ্যাঙ্ক তখন ঘরে এসে সোলেমনকে এই সবকিছু খুলে বলে। সে সোলেমনকে জিজ্ঞাসা করে তুমি কি ওই কালো ক্রিয়েচারটা সম্পর্কে কিছু জানো? সোলেমন এখানে তাকে কোনো উত্তরই দেয় না। সোলেমন এখানে ভয়ে চুপচাপ বসেছিল। পরের দিন সকালে হ্যাঙ্ক সোলেমনকে আবারও এই একই প্রশ্নটা করে যে এই ক্রিয়েচারটা সম্পর্কে তুমি কি জানো? তবে এইবারেও সোলেমন তাকে কোনো উত্তরই দেয় না। এরপরে হ্যাঙ্ক সোলেমনকে বলে আমি তোমাকে শেখাতে পারি যে কিভাবে মাংসকে সংরক্ষণ করতে হয়। তুমি যদি এরকমটা করতে পারো তাহলে তুমি মাংসকে অনেক লম্বা সময় পর্যন্ত খেতে পারবে, সেই মাংসটাকে তুমি স্টোর করে রাখতে পারবে। তার এই কথা শুনে সোলেমন রাজি হয়ে যায়। হ্যাঙ্ক তখন সোলেমনের কাছে একটা লোহার চেন চায় যেন সে এই মাংসকে প্রিজার্ভ করার জন্য একটা বাটির মতো কিছু একটা বানাতে পারে। এখন সোলেমনের ঘরের মধ্যে তো কোনো লোহার চেন ছিল না, তবে সোলেমনের মনে পড়ে ছোটবেলায় সে জঙ্গলের মধ্যে একটা লোহার চেন দেখেছিল আর সেটা অনেক বড় ছিল। সোলেমন তখন এই কথাটা হ্যাঙ্ককে বলে। এরপর তারা দুজনেই সেই চেনটাকে নিয়ে আসার জন্য জঙ্গলের দিকে যেতে থাকে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তারা সেই চেনটাকে ফাইনালি খুঁজে পায়। এরপরে সেই চেনটা কোন পর্যন্ত গিয়েছে এটা দেখার জন্য হ্যাঙ্ক সেই চেনটাকে ফলো করতে থাকে। হ্যাঙ্ক তখন সোলেমনকেও বলে তুমিও আমার সাথে চলো, তবে সোলেমন এখানে তার সাথে যেতে রাজি হয় না, কারণ সোলেমনের
কোমরে যে দড়িটা বাঁধা ছিল সেই দড়িটা এই পয়েন্টে এসেই শেষ হয়ে গিয়েছিল। অর্থাৎ এই লোহার চেন যে জায়গায় শেষ হয়েছে তার এই দড়িটাও ঠিক সেই জায়গায় শেষ হয়েছে। অর্থাৎ এই সবকিছু জেনে বুঝেই করা হয়েছে যেন সোলেমন চাইলেও সেই লোহার চেনটাকে ফলো করতে না পারে বা লোহার চেনের কাছে যেতে না পারে। হ্যাঙ্ক তখন সেই লোহার চেনটাকে ফলো করতে করতে কিছুটা সামনে যায় আর যতটুকু চেন তার দরকার ততটুকু চেন সে কেটে নেয়। ঘরে ফিরে আসার পর প্রতিদিনের মতোই সোলেমন সেই হরিণের কাছ থেকে বেশ কিছুটা মাংস কেটে সেটাকে জঙ্গলের দিকে ফেলে দেয়। এই জিনিসটা আবার হ্যাঙ্ক দেখে ফেলে। সে তখন এই জিনিসটা নিয়ে অনেক বেশি আগ্রহী হয়ে পড়ে। সে তখন সোলেমনকে জিজ্ঞাসা করে এরকমটা করার কারণ কি। সোলেমন তখন বলে আমি দুইজনের জন্য খাবার সংগ্রহ করি। এক তো আমি নিজের জন্য খাবার সংগ্রহ করি আর দ্বিতীয় আমি এই জঙ্গলের জন্য খাবার সংগ্রহ করি। হ্যাঙ্ক তখন সোলেমনকে বলে তুমি প্রত্যেক দিনই জঙ্গলে খাবার দাও, এ কারণে জঙ্গলের ভয়ানক ভয়ানক জন্তু জানোয়াররা হয়তো এখানে প্রত্যেক দিন আসে আর এই জিনিসটা তোমার জন্য মোটেও নিরাপদ না। আর সবচেয়ে বেশি ডেঞ্জারাস হলো গতকাল রাতে আমি যে ক্রিয়েচারটাকে দেখেছি সেটা, সেই ক্রিয়েচারটা যদি প্রত্যেকদিন তোমার বাসার কাছে আসে তাহলে এটা তোমার জন্য মোটেও নিরাপদ না। হ্যাঙ্ক তখন সোলেমনকে বোঝায় প্রত্যেকদিন এই ক্রিয়েচারকে খাবার দেওয়ার চেয়ে তাকে বন্দি করা বেশি ভালো। তোমার কাছে তো অনেকগুলো ফাঁদ আছে, এই ফাঁদে সেই ক্রিয়েচারটাকে বন্দি করে ফেলো। এই কথাটা সোলেমনেরও অনেক বেশি ভালো লাগে। সোলেমন তখন হ্যাঙ্ককে জিজ্ঞাসা করে এই ব্যাপারে তুমি আমাকে কিভাবে সাহায্য করতে পারবে। এর পরের সিনেই আমরা দেখতে পাই হ্যাঙ্ক সোলেমনের দড়ির সাথে আরো বেশ কিছুটা কাপড় বেঁধে সেটাকে আরো অনেক বড় করে দেয় যেন সোলেমন তার ঘরের থেকে এখন আরো অনেক বেশি দূরে যেতে পারে। এরপরে তারা দুজনেই একসাথে সেই জঙ্গলের দিকে সেই ক্রিয়েচারটাকে খুঁজে বের করার জন্য যায়। এখন মধ্য রাস্তাতেই হঠাৎ করে সোলেমন পা পিছলে মাটিতে পড়ে যায়। তখনই কোনো একটা জিনিস সোলেমনকে পেছনের দিকে টানতে থাকে। এভাবেই সেই ক্রিয়েচারটা সোলেমনকে টানতে টানতে অনেক দূরে নিয়ে যায়। হ্যাঙ্কও তখন সোলেমনের পিছু করতে থাকে। এখন বেশ কিছুটা দূরে যাওয়ার পর সোলেমন সেখানে থেমে যায়। হ্যাঙ্কও তখন সোলেমনের কাছে চলে আসে। হ্যাঙ্ক তখন সোলেমনকে বলে আজকের মতো আমাদের বাসায় ফিরে যাওয়া উচিত। ঘরে আসার পর হ্যাঙ্ক নাদিয়ার একটা ডায়েরি খুঁজে পায়। এই ডায়েরিটাকে নাদিয়া তখন লিখতে শুরু করেছিল যখন সোলেমনের বয়স ছিল মাত্র 4 বছর। হ্যাঙ্ক তখন সোলেমনের কাছে এই ডায়েরিটা পড়ার পারমিশন চায়। এরপরে হ্যাঙ্ক সোলেমনের জন্য এই ডায়েরিটা পড়তে শুরু করে। এই ডায়েরিতে লেখা প্রত্যেকটা কথাই স্বাভাবিক ছিল, কিন্তু এই ডায়েরির শেষ পাতায় এমন কিছু লেখা ছিল যে সম্পর্কে সোলেমনের কোনো ধারণাই ছিল না। শেষ পেজে মূলত সোলেমনের মা আর সোলেমনের বাবার মধ্যে হওয়া ঝগড়ার ব্যাপারে লেখা ছিল। আর এটার কারণে সোলেমনের বাবা সোলেমনকে সোলেমনের মায়ের কাছ থেকে দূরে রাখতে চাইতো। নাদিয়া সোলেমনকে কখনোই হারাতে চাইতো না। এই কারণে নাদিয়া সোলেমনকে নিয়ে এই জঙ্গলে চলে আসে। হ্যাঙ্ক এই ডায়েরির শেষ পৃষ্ঠায় কি লেখা আছে এই সম্পর্কে সোলেমনকে কিছুই বলে না। সে সোলেমনকে তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়তে বলে। সোলেমনের ঘুমিয়ে যাওয়ার বেশ কিছুক্ষণ পর হ্যাঙ্ক অনেক বড় একটা ফাঁদ নিয়ে সেই জঙ্গলের ভেতর চলে যায় যেন সে সেই ক্রিয়েচারটাকে মেরে ফেলতে পারে। সেই ক্রিয়েচারটাকে খুঁজতে খুঁজতে হ্যাঙ্ক এমন একটা জায়গায় চলে যায় যেখানে অনেক বেশি হাড় পড়েছিল আর সেই জায়গাটার কাছেই ডালপালা আর পাতা দিয়ে একটা টেন্ট বানানো ছিল। আর এখান থেকেই হয়তো তোমরা বুঝতে পারতেছো যে সকল প্রাণীরা মারা যাচ্ছিল তারা আসলে কোথায় যাচ্ছিল। হ্যাঙ্ক যখন সেই টেন্টের কাছে যায় তখন সে সেখানে একটা নোটবুক দেখতে পায়। এই নোটবুকটা ঠিক তেমনই নোটবুক ছিল যেমনটা সে সোলেমনের বাসায় দেখেছিল। এই নোটবুকে শুধুমাত্র একটা জিনিসই লেখা ছিল আর সেটা হলো আই এম সরি, আই এম সরি। পরের দিন সকালে ঘুম ভাঙার পর সোলেমন হ্যাঙ্ককে খুঁজতে থাকে, তবে হ্যাঙ্ক বাসায় ছিল না। সোলেমন তখন হ্যাঙ্কের নাম ধরে জোরে জোরে ডাকতে থাকে। হ্যাঙ্কের কোনো শব্দ না পেয়ে সোলেমন প্রতিদিনের মতো আবারও তার মায়ের অডিও রেকর্ডারটা শুনতে থাকে। তবে তখনই সে জঙ্গলের মধ্যে থেকে একটা গুলির শব্দ শুনতে পায়। সোলেমন তখন দ্রুত জঙ্গলের মধ্যে চলে যায়। জঙ্গলে যাওয়ার পর সে সোলেমনের ডেড বডিকে অনুভব করতে পারে, অর্থাৎ হ্যাঙ্ক এখানে মারা গিয়েছিল। আর এখানেই আমরা এই মুভির সবচেয়ে বড় টুইস্ট দেখতে পাই। এখানে সোলেমনের সামনেই তার মা নাদিয়া দাঁড়িয়েছিল। নাদিয়াকে এখানে অলমোস্ট একটা মনস্টারের মতোই লাগছিল। তাকে দেখে কোনো সাধারণ মানুষ মনে হচ্ছিল না। এখন নাদিয়া সোলেমনকে দেখার সাথে সাথেই তাকে আক্রমণ করার জন্য তার দিকে যেতে শুরু করে। তবে নাদিয়ার পায়ে বেঁধে রাখা সেই আয়রন চেনের কারণে সে হ্যাঙ্কের ফাঁদে আটকা পড়ে যায়। এ কারণে সে সোলেমনের কাছে পৌঁছাতে পারে না। তার মানে এই আয়রন চেনটা রাখা হয়েছিল মূলত নাদিয়াকে আটকে রাখার জন্য, যেন নাদিয়া সোলেমনের উপরে আক্রমণ করতে না পারে। এখন সোলেমন এখানে অনেক বেশি ভয় পেয়েছিল। সে এখানে দাঁড়িয়ে থেকে সেই গানটাই গাইতে থাকে যেটাকে তার মা ছোটবেলায় তাকে শোনাতো। এখন এই গান শোনার সাথে সাথেই নাদিয়া সম্পূর্ণ বদলে যায়। সে তখন সোলেমনের কাছে এসে সোলেমনকে জড়িয়ে ধরে। দেখে মনে হচ্ছিল নাদিয়া হয়তো বুঝে গেছে যে তার সামনে তার ছেলে সোলেমন দাঁড়িয়ে আছে। এই সময় সোলেমনও বুঝে যায় যে তার সামনে মূলত তার মা দাঁড়িয়ে আছে। এখন নাদিয়া যখন সোলেমনকে জড়িয়ে ধরে তখন সোলেমন তার কাছে থাকা সেই ছুরিটা দিয়ে তার মায়ের পিঠে অনেকবার আঘাত করে। এতবার ছুরির আঘাতের কারণে নাদিয়া এখানেই মারা যায়। মুভির একদম শেষে আমরা সোলেমনের অবস্থাকেও খারাপ হয়ে যেতে দেখতে পাই। সোলেমনের শরীর ঠিক তেমন ভাবেই খারাপ হয়ে যাচ্ছিল যেমন ভাবে নাদিয়ার শরীর খারাপ হয়ে যাচ্ছিল। এরপরে হঠাৎ করেই সোলেমনের চোখ খুলে যায় আর আমরা দেখতে পাই সোলেমন এখন সবকিছুই দেখতে পাচ্ছে। তবে সোলেমনের চোখও এখন নাদিয়ার মতোই বদলে গিয়েছিল। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। আমি জানি এন্ডিংটা হয়তো তোমাদের সকলেরই অনেক বেশি কনফিউজড লাগছে, বাট আমি তোমাদেরকে একদম সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। সম্ভবত সোলেমনের মা নাদিয়ার মধ্যে কোনো একটা কার্স ছিল বা নাদিয়ার বংশের মধ্যে কোনো একটা কার্স ছিল। এই কারণে সোলেমনের বাবা সোলেমনকে নাদিয়ার কাছ থেকে আলাদা রাখতে চাইছিল। তবে এই মুভির মধ্যে আমাদের কিন্তু বলা হয়নি যে সোলেমনের বাবা কোথায় আছে বা তার সাথে কি হয়েছে।
সহজভাবে বুঝলে নাদিয়ার আগে এই জঙ্গলের মনস্টার ছিল সোলেমনের বাবা। এই কারণে নাদিয়া আর সোলেমন মিলে জঙ্গল থেকে পাওয়া খাবারের কিছু অংশ জঙ্গলে দিত, আর এই খাবারটা খেত সোলেমনের বাবা। কিন্তু এরপরে এই কার্সটা ধীরে ধীরে নাদিয়ার মধ্যে চলে আসতে থাকে। এই কারণে নাদিয়া সোলেমনকে ছেড়ে চলে যায় আর নিজেকে একটা লোহার চেন দিয়ে বেঁধে রাখে, যেন সে সোলেমনের কাছে এসে সোলেমনের উপরে আক্রমণ করতে না পারে। আর সে সোলেমনকেও একটা দড়ির সাথে বেঁধে রেখে দেয়, যেন সোলেমনও তার কাছে যেতে না পারে আর সে যেন নিরাপদে থাকে। মুভির সিকোয়েন্স অনুযায়ী সবার প্রথমে মনস্টার ছিল সোলেমনের বাবা, তারপরে মনস্টার হয়েছে সোলেমনের মা, আর এখন সবার শেষে মনস্টার হয়ে গেছে সোলেমন নিজে। তবে এখানে একটা জিনিস বুঝতে হবে, সোলেমনের বাবা যখন মনস্টার ছিল তখন সোলেমনের মা আর সোলেমন এই দুজন মিলে কিন্তু সোলেমনের বাবাকে খাবার দিয়েছে। আবার সোলেমনের মা নাদিয়া যখন মনস্টার হয়ে গিয়েছিল তখন সোলেমন কিন্তু নিজে তার মাকে খাবার দিয়ে গিয়েছে। আর সবার শেষে যখন সোলেমন নিজে মনস্টার হয়ে গেল তখন তাকে খাবার দেওয়ার মতো কিন্তু কেউ আর অবশিষ্ট নেই। তার মানে হয় সোলেমন এখানে সম্পূর্ণ মুক্ত হয়ে গেছে, সে নিজের মতো করে সারা জঙ্গল খুঁজে বেড়াবে, সারা জঙ্গলের সকল পশু পাখিকে মেরে খাবে, অথবা সে এই জঙ্গল থেকে শহরে চলে যাবে। তো এরকমই কিছু একটা হবে। তো কি হবে এটা তো আমাদের ক্লিয়ার করা হয় নাই, এটা আমাদের উপরে রাখা হয়েছে যে আমরা এই জিনিসটাকে কিভাবে চিন্তা করতেছি। আশা করছি তোমরা বুঝতে পারছো যে এই পুরো ফ্যামিলির মধ্যে এই মনস্টারের একটা কনসেপ্ট আছে। প্রথমে সোলেমনের বাবা মনস্টার হয়েছে, তারপর সোলেমনের মা মনস্টার হয়েছে, এখন সোলেমন নিজে মনস্টার হয়ে গেছে, আর সোলেমন এখন মুক্ত, সারা জঙ্গলে যে কোনো জায়গায় সে ঘুরতে পারবে। তো যাই হোক, মুভিটা কিন্তু ওখানেই শেষ হয়ে গিয়েছিল। এখন আমি তোমাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করছি, হয়তো তোমরা বুঝতে পারছো। বুঝতে পারলে তোমাদের অনেক বেশি ধন্যবাদ, আর যদি আমি তোমাদের বুঝাইতে না পারি তাহলে তোমাদের সকলের কাছেই ক্ষমা চাইতেছি। যাই হোক, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।